আমরা এসে গেছি আবার একটা নতুন গল্প নিয়ে। চলো শুরু করা যাক। মায়ের অসুখ করেছে প্রায় 7 দিন হয়ে গেল। হঠাৎ করেই বুকে ব্যথা আর তারপরেই রক্তবমি শুরু। কোনো মতে মাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, কিন্তু তারা বলল মাকে শিগগিরই নাকি হাসপাতালে ভর্তি করিয়ে দিতে, কারণ মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম অপারেশন করতে বেশ কিছু টাকা লাগবে। দূর থেকে দেখলাম মায়ের চিন্তিত মুখ। তুমি অত চিন্তা করছো কেন মা? ডাক্তারবাবু তো বললেন তুমি সুস্থ হয়ে যাবে। দেখো, খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। চিন্তা তো সেই কারণে করছি না রে বাবা। আমি বুড়ো হয়েছি, এমন অবস্থা হতেই পারে, কিন্তু এতগুলো টাকা তুই কোথা থেকে জোগাড় করবি? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বিশ্রাম নাও। সে বললে কি চলে? আমাদের ঘরে নিজেদেরই তো ঠিক মতন চলাফেরা করতে পারি না, তার উপর অপারেশনের এত টাকা কোথা থেকে পাবি? আমি বলছি কি, অপারেশনটা না করলে হয় না? আমি এমনি বুড়ো মানুষ, অপারেশন করলেই বা কদিন বাঁচবো বল? ওভাবে বলো না তো, তুমি চিন্তা করো না মা। এবারে ফসল খুব ভালো হয়েছে, সেই সব বিক্রি করলে তোমার অপারেশনের টাকা ঠিকই জমে যাবে। আমি ধান বেচার চেষ্টা করছি, যেভাবেই হোক এই সপ্তাহের মধ্যে তোমার অপারেশনটা করিয়েই ছাড়বো। দেখ, যা ভালো বুঝিস। সকাল থেকে বাইরে বৃষ্টি পড়েই চলেছে। এদিকে আজ রাতে হাটবার, কিভাবে যে যাব সেটাই বুঝতে পারছি না। আজ হাটবারে ধান বিক্রি না করতে পারলে আবার পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে। মায়ের অপারেশনের জন্য অনেক দেরি হয়ে যাবে। আমাকে যে করেই হোক আজকের ভিতরেই হাটে ধান বিক্রি করতে হবে। কিন্তু এত বৃষ্টির মাঝে কিভাবে যে যাব? ধীরে ধীরে বাইরের আবহাওয়াটা খানিকটা স্বাভাবিক হতে লাগলো। বৃষ্টি অনেকটা কমে গিয়েছে। আমি একা হাতে সবগুলো বস্তা ভ্যানে তুলে রওনা হলাম হাটের উদ্দেশ্যে। রাস্তায় শিরশির বাতাস, খানিক্ষণ বাদে বাদে এক একটা দমকা হাওয়া এসে মুখে লাগছে। কিছুক্ষণ পরেই ধানের হাট শুরু হবে, তাই বেশি দেরি না করে তড়িঘড়ি করে ভ্যান টানতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ধানের হাটে। কি অবস্থা! আমি তো জানতাম আজ হাট বসবে, আজ কেন বসেনি? নির্ঘাত বৃষ্টির কারণে আজ হাট বসেনি। এবার কি হবে? সম্পূর্ণ ফাঁকা হাট থেকে উপায়হীন হয়ে ধান নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসতে লাগলাম। মাথায় আমার এক রাশ চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজ ধান বিক্রি না করতে পারলে আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, কিন্তু মায়ের অপারেশন তো এই সপ্তাহেই করাতে হবে। কতগুলো ধানের বন্দোবস্ত কিভাবে করব সে ভেবেই আমি এগোতে লাগলাম। চিন্তার মাথা যেন ধপধপ করছে, আর অন্যদিকে বৃষ্টি বেড়েই চলেছে। হুট করে রাস্তায় দেখলাম একটা চায়ের দোকান তখনও খোলা। চায়ের দোকানের নিচে ভ্যানটা দাঁড় করিয়ে একটা বেঞ্চিতে বসে পড়লাম। এক কাপ চা দাও তো, আর মাথাটা বেশ ধরেছে।
এই নিন বাবু। তা এত রাত্রিরে কোত্থেকে আসলেন? গিয়েছিলাম হাটে, গিয়ে দেখি হাট বন্ধ। এবার এতগুলো ধান নিয়ে যে কোথায় বিক্রি করবো তাই ভেবে পাচ্ছি না। হাট তো প্রতি সপ্তাহে খুলে, পরের সপ্তাহে না হয় বিক্রি করে আসবেন। ও নিয়ে এত চিন্তা করছেন কেন? মায়ের শরীর খুবই খারাপ, এই সপ্তাহে অপারেশন করাতে হবে। ভেবেছিলাম ধান বিক্রি করে সব টাকা জোগাড় করতে পারবো। আরও এক সপ্তাহ অপেক্ষা করতে গেলে মায়ের অসুখ যে আরও বেড়ে যাবে। সে কি, এ তো ভারী দুশ্চিন্তা কথা বাবু। তা আপনি চাইলে ভবানীপুরের ধানের হাটে যেতে পারেন। সেখানে কিন্তু রোজ ধান বিক্রি হয়, রোজ খদ্দের আসে কেনাবেচা করতে। তা সেখানে বস্তা প্রতি কত টাকা দেয়? এই শুনেছি বস্তা প্রতি 1000 টাকা। তাই নাকি? আমাদের এখানকার হাটে তো বস্তা প্রতি 700 টাকা দেয়। তবে তো ভবানীপুরের হাটে যাওয়াই ভালো। তা সেই হাট কোন দিকে? এই জঙ্গল পেরোলে এই সামনে পাকা রাস্তা পেয়ে যাবেন বাবু। সে পাকা রাস্তা ধরে গেলেই ভবানীপুর গ্রাম। সেই গ্রামের শুরুতেই ধানের হাট বসে। রাস্তা ধরে এগোলেই পেয়ে যাবেন। এখনো ধানের হাট খোলা আছে, হয়তো আপনি গিয়ে দেখতে পারেন যদি কিছু লাভ হয়। বেশ, আমি বরং একবার ঘুরে আসি, যদি কোনো হিল্লে করতে পারি। দ্রুত বেগে ভ্যান চালাতে শুরু করলাম আমি। যে করেই হোক হাট বন্ধের আগে আমাকে পৌঁছতে হবে। বাতাসের আগে ছুটতে লাগলাম। একসময় জঙ্গল পেরিয়ে পাকা রাস্তায় উঠে গেলাম। পাকা রাস্তার ধারে খানিকক্ষণ ভ্যান চালানোর পরে দেখলাম মানুষের ভিড়। এখনো কিছু কিছু দোকান খোলা আছে, আর বেশ কিছু দোকান বন্ধের তোড়জোড় চলছে। দেখে বুঝলাম হাটের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তড়িঘড়ি করে কয়েকটা বস্তা ভ্যান থেকে নামিয়ে খদ্দের খুঁজতে লাগলাম। কপালবশত একজনকে পেয়েও গেলাম, কিন্তু সে মাত্র 10 বস্তা ধান নিল, তবে প্রতি বস্তা বাবদ 1000 টাকা দিল। প্রতি বস্তায় 1000 টাকা পেয়ে মনটা খুশি হয়ে গেল, কিন্তু সাথে সাথে একটু খারাপও লাগলো। ভাবতে লাগলাম যদি আরও কিছু আগে আসতাম তবে হয়তো সব ধানই বিক্রি করতে পারতাম। মন খারাপ করে সেদিন ভ্যান নিয়ে বাড়ি ফিরে এলাম, আর মনে মনে ঠিক করলাম পরদিন রাতে আবার যাব সেই ভবানীপুরের ধানের হাটে। যেই ভাবা সেই কাজ। পরদিন আবার ভ্যান ছুটিয়ে চললাম ভবানীপুরের ধানের হাটের দিকে। আজ আবহাওয়াটা কেমন যেন গুমট বেঁধে আছে। এরকম থমথমে আবহাওয়ায় গাড়ি চালানোটা বেশ কষ্টকর হয়ে উঠেছে আমার জন্য। নিঃশ্বাসটাও যেন ভারী হয়ে উঠছে, কিন্তু যে করেই হোক আজ হাটে গিয়ে সব বিক্রি করে আসতে হবে। আমি চারপাশ লক্ষ্য না করে ভ্যান ছোটাতে শুরু করলাম। জঙ্গলের পথ পেরোলেই আগেই হুট করে ভ্যান থামিয়ে দিলাম। চোখের সামনে যা দেখছি তাতে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম একটা তাজা লাশ রাস্তায় পড়ে আছে। লাশটা সম্পূর্ণ রক্তে মাখামাখি, চারপাশে যেন রক্তের বন্যা। ভূতরে কাণ্ড ভেবে এক মুহূর্তে সেখানে আমি অপেক্ষা না করে ছুটতে লাগলাম। কিছুক্ষণ পর মাথায় এলো আমি আমার ভ্যান আর তার উপরে থাকা আমার শেষ সম্বল সব ধানের বস্তা ফেলে এসেছি। আমার ভ্যান গাড়ি আর ধানই আমার বর্তমানের সহায় সম্বল। যদি এগুলো না থাকে তবে আমার বেঁচে থেকে তো কোনো লাভ নেই। তাই ভয়কে পাশ কাটিয়ে আমি মনের সাহস জোগাড় করে আবার হাঁটতে শুরু করলাম। এই লাশটা তো এখানেই আছে, তার মানে এটা কোনো ভূতুরে ঘটনা নয়। নিশ্চয়ই ছেলেটা গাড়ি চাপা পড়ে মারা গেছে, নয়তো কেউ ওকে মেরে রেখেছে। কিন্তু এবার কি করি? আজ ধান বিক্রি না করতে পারলে আমি যে মাকেই বাঁচাতে পারবো না। কিন্তু এই ছেলেটাকে এভাবে ফেলেই যাই কি করে? না, আমি এই ছেলেটার একটা গতি হবার আগে কোথাও যেতে পারি না। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে কেমন মানুষ আমি?
সারা রাত লাশটার পাশে কাটিয়ে দিলাম আমি। লাশটা একটা ছোট ছেলের মনে হলো। লাশটার চেহারা রক্তের মাখামাখি না হলে স্পষ্ট বুঝতে পারতাম চেহারাটা। শরীরের গরম দেখে বোঝা যাচ্ছে ছেলেটার বয়স কম। বেচারা এত অল্প বয়সে প্রাণ হারালো। এরপর ধীরে ধীরে সূর্যের আলো ফুটল। চারপাশের লোকজন খুঁজতে আরম্ভ করলাম। তখনই দেখলাম সে গায়ের একজনকে। শুনছেন? এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।